বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসানকে আটক করেছে পুলিশ। শপথ গ্রহণ করলেন বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে একটি বিষয় উঠে এসেছে, তারেক রহমান ভারত সফরে কবে যাচ্ছেন? আওয়ামী লীগ না ফিরলে বাঁচবে না বিএনপি। রাজনৈতিক যুক্তিতে আওয়ামী লীগকে মাঠে আনার ক্যালকুলাস পরিষ্কার এবং বড় জোর আর একটা মাত্র মাস, তার মধ্যেই আওয়ামী লীগ নিষেধাজ্ঞা মুক্ত হয়ে রাজনীতিতে ফিরছে দেশে। ফেরার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়া নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে কড়া নিরাপত্তায় তাকে এয়ারপোর্টের ভেতরে নেওয়া হয়। স্লোগান জয় বাংলা উচ্চারণ করে বাংলাদেশ আওয়ামী লীগের হবিগঞ্জ জেলা কার্যালয়ের কার্যক্রম পুনরায় শুরুর ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতীয় সীমান্তের কাছে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় 800 কোটি টাকার নগদ, সোনা, দামি মালামাল এবং বিদেশি মুদ্রা। ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়ে নিজে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। এই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গভীর রাতে মোহাম্মদ ইউনূসের দেশ ছাড়ার ভিডিও ছবি ভাইরাল হয়েছে। জানা যাচ্ছে কাতার এয়ারওয়েজের একটি বিমান ইউনূসের সঙ্গে তার মেয়ে এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশ ত্যাগ করেছেন। সংসদ নির্বাচনের পরপরই বিভিন্ন জেলাতে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের তালা খোলা শুরু হয়েছে, যদিও আবার সেই সব কার্যালয় আবার বন্ধ রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার প্রধানমন্ত্রী হিসেবে করেছেন প্রথম অফিস। আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোটটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেন একই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। সরকারের শাসনের অবসান ঘটেছে। 18 মাস ধরে যে সরকারটি ক্ষমতায় ছিল, ইউনূস সরকার, তারা বিভিন্ন দেশের সঙ্গে নানা রকম বাণিজ্যিক চুক্তি করেছে। ব্যাপক হারে বাংলাদেশের বন্দর থেকে শুরু করে নানা কিছু বেচা বিক্রি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন এক গোপন বাণিজ্য চুক্তি করেছে যে চুক্তির আওতায় বাংলাদেশের কৃষি খাত থেকে সামরিক খাত সবকিছু একরকমের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে। এই অবস্থায় ইউনূস সরকারের অবসান কি সত্যিই ইউনূস সরকারের অবসান? বিশেষ করে যখন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূসের ডান হাত হিসেবে পরিচিত, এসব চুক্তি করতে বেচা বিক্রিতে ইউনূস সরকারের নেতৃত্ব দানকারী খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন তারেক রহমানের সরকারেও, তখন এই প্রশ্ন, এই আশঙ্কা নতুন করে জাগছে যে ইউনূস সরকার কি চলে গেছে নাকি রয়ে গেছে। তার মধ্যে এই গুঞ্জন তো রয়েছে যে ইউনূসই হতে যাচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। ইউনূস সরকারের অবসান ঘটলো নাকি ইউনূস সরকারের এসব বেচা বিক্রি তারেক রহমান সরকারকেও করে যেতে হবে? এসব প্রসঙ্গে নানা রকম দলিল পত্রের ভিত্তিতে আলোচনা করতে আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর সাবেক কর্মকর্তা, সাবেক গোয়েন্দা আমিনুল হক পলাশ। আমিনুল হক পলাশ, আপনাকে স্বাগত জানাই। আমিনুল হক পলাশ, আপনার কাছে আমার প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে, ইউনূস সরকার কি চলে গেছে নাকি রয়ে গেছে? যে পরিমাণ বেচা বিক্রি করেছেন, চুক্তি করেছেন বিভিন্ন দেশের সঙ্গে, সেটা তো একটা সরকারের অবসানের সঙ্গে তার অবসান ঘটবার কথা না। এগুলো তার মানে তারেক রহমান সরকারকে করে যেতে হবে। আপু দেখেন, 18 মাসে পলিসি লেভেলে যে ধরনের চুক্তি সে করেছে, তারপরে যে ধরনের চেঞ্জ এনেছে, যে ধরনের রুলস এন্ড রেগুলেশন, মানে অধ্যাদেশের সরকার একের পর এক অধ্যাদেশ দিয়ে বাংলাদেশের আইনি স্ট্রাকচারটা থেকে পুরা তো ধরেন হচ্ছে আপনার একটা ছেঁড়াবেড়া অবস্থা করে ফেলছে, যেটা বলা যায় আর কি। আপনি যদি দেখেন যে বিভিন্ন উপদেষ্টারা তারা তাদের যে কার্যাবলী বিবরণ দিচ্ছে, হ্যাঁ, তাদের ফেসবুকে প্রকাশ করছে যে তারা এই সময়ের মাঝে কি কি কাজ করলো, আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকের ফাংশনাল কাজের থেকে যে তারা প্রচুর ল চেঞ্জ করেছে। মানে এই ল গুলো চেঞ্জ করার সময় তারা কোন জায়গায় কথা বলেছে, এটা প্রপার ভেটিং হয়েছে কিনা, মানুষজন কিছু জানে না, এগুলো লিগাল স্ট্রাকচারটা কি, এগুলো কোনো কিছু না করে এই যে ছাপটা তারা রেখে দিয়েছে, এই যে ফুটপ্রিন্ট তারা রেখে দিয়েছে, প্লাস আমাদের যে ইকোনমিক যে একটা বার্ডেন রেখেছে, এটা তো ফর শিওর হচ্ছে আপনার কন্টিনিউ করতে হবে। এখন সমস্যা হচ্ছে কোন জায়গায়, এই যদি আপনার শুধুমাত্র লিগাল পার্সপেক্টিভে বা ল বিষয়গুলো থাকতো, সেটা ধরেন নতুন সরকার এসে তার মতো সংসদে আলোচনা করে সেটা একটা হচ্ছে ব্যবস্থা করতে পারতো। কিন্তু যে চুক্তিগুলো আপনি যেটা বলছিলেন, এটা আমরা লাস্ট পর্বে সেটা নিয়ে কথা বলেছিলাম, যে চুক্তিগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের বন্দরগুলোকে হচ্ছে বিদেশি অথরিটির কাছে দেওয়া হয়েছে, একটা দিতে পারে নাই, আর বাকি দুইটা দেওয়া হয়েছে, এবং বাণিজ্য চুক্তি করা হয়েছে, সেই প্রত্যেকটা চুক্তি কিন্তু 10 থেকে 15 বছর মেয়াদি। সো এটা কিন্তু একটা দ্বিধা ছিল, আমরা যারা এই বিষয়গুলো অবজার্ভ করছিলাম প্রথম থেকেই, যখন একটা বন্দর তো 30 বছরের জন্য দিল, পানগাঁওটার জন্য, রাইট। তো আমরা যারা এই ডেভেলপমেন্টটা আপনার হচ্ছে দেখছিলাম এনডিএ স্বাক্ষরের পর থেকে, স্বভাবতই এটা একটা কোয়েশ্চেন কিন্তু সবার মাথায় ছিল যে আসলে এটা পরবর্তী গভর্নমেন্টের মাঝে যারাই আসুক না কেন তারা সেটা কিভাবে কন্টিনিউ করবে বা এটার বেটনটা হ্যান্ড ওভার করবে কিভাবে। তো সেটাই কিন্তু খুবই সারপ্রাইজিংলি আমরা গতকালকে দেখলাম যে খলিলুর রহমানকে পররাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রী বানানো হয়েছে টেকনোক্রেট কোটায়। এবং এই খলিলুর রহমান ব্যাপারেই কিন্তু হচ্ছে এই সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সালাউদ্দিন আহমেদ, উনি কিন্তু বলেছিলেন যে আপনার ইউনূসকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আপনার কি আক্কেল জ্ঞান নাই, আপনি একজন বিদেশি নাগরিককে হচ্ছে আপনার নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন। তো নিরাপত্তা উপদেষ্টার থেকে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা পররাষ্ট্রমন্ত্রী পদটা তো কোনো অংশেই
ছোট না, বরং এই পররাষ্ট্রমন্ত্রী পদ দিয়ে বাংলাদেশের ভবিষ্যতে এই ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার গুলা বলেন বা আমাদের বিদেশি রাষ্ট্রগুলোর সাথে কিভাবে ডিল করবে তারা সেটা ওনার প্রতি এই কাজগুলো বাস্তবায়ন করা হয়। তাহলে এখানে কিন্তু হচ্ছে এই যে আমাদের একটা দ্বিধা ছিল অ্যাপারেন্টলি যে এই কন্টিনিউটিটা কিভাবে রক্ষা হবে, এই ইউনুসের সকল বার্ডেনটা বা সকল কার্যক্রমটা কিভাবে হ্যান্ড ওভার করা হবে, সেটা কিন্তু খলিলুর রহমানের মাধ্যমে হয়েছে। কারণ আপনি দেখেন যে চুক্তির কথা বলেন, সেই চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেছে হচ্ছে খলিলুর রহমান। শেখ বশিরউদ্দিন আপনার হচ্ছে বাংলাদেশে ছিল, কিন্তু খলিলুর রহমান ওখানে গিয়েছেন এবং উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হওয়া সত্ত্বেও কিন্তু আমরা বারবার দেখেছি যে আমেরিকা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে ওনাকে বারবার উড়ে যেতে দেখা গিয়েছে। আমরা দেখেছি কাতারে গিয়ে উনি মিটিং করছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। সো এটার একটা মেইন স্টেক হোল্ডার, আপনি এই কোয়েশ্চেনটা ওইদিন করেছিলেন যে শেখ বশিরউদ্দিন না খলিল কে আসলে হচ্ছে এই গেমের মেইন আপনার হচ্ছে নিয়ন্ত্রক। তো এখানে দেখা যাচ্ছে যে খলিল ওয়াজ দ্য পারসন, এবং তাকে কিন্তু স্বেচ্ছায় মানে বিএনপির সালাউদ্দিন আহমেদ তো হচ্ছে গত 18 মাসে বিএনপি রাজনীতি একটা পলিসি লেভেলে ভূমিকা ছিলেন। তো উনি যখন হচ্ছে আপনার খলিলের ব্যাপারে এরকম ধরনের স্টেটমেন্ট দেন, তার মানে এটা বিএনপি খুব যে আপনার মন থেকে মেনে নিয়েছে তা না, তারা হচ্ছে মনে না নিলেও মানতে বাধ্য হয়েছে। তো এটা ইন্ডিকেট করছে যে তাদের এই চুক্তিগুলোর ধারাবাহিকতা, অর্থাৎ ডক্টর ইউনূসের যে দেশবিরোধী কার্যক্রমগুলোর ধারাবাহিকতা এই পরবর্তী সরকারও মানতে বাধ্য হবে। তো মানে এই চাপটা কি ইউনূসের দিক থেকে, মানে নির্বাচন না হলে হবে না, বা যে কথাটা আমরা বলছিলাম যেটা একটা ভাগাভাগির নির্বাচন, তার মানে সেই ভাগ থেকে কি এখন একমাত্র জামাত আর এনসিপি ছিটকে পড়লো? ইউনূস খুব ভালো মতোই সেই ভাগে থাকলেন, তার ব্যবসা বাণিজ্য তো তিনি ব্যাপকভাবে বাড়িয়ে নিয়েছেন। এখন গত কয়েকদিনে তার বিভিন্ন উপদেষ্টারা দেশত্যাগ করছেন এমন খবর বের হচ্ছে, তার বিভিন্ন বিশেষ সহকারীরা পদ ছাড়ছেন, চলে যাচ্ছেন, সেসব খবর বের হচ্ছে। তো যারা রয়ে যাবেন মানে ইউনূসও কি আরো ভালো মতো এই সরকারে ঢুকবেন কিনা, মানে লন্ডন বৈঠক থেকেই তো আলাপ যে উনি প্রেসিডেন্ট হবেন কিনা, আর লুৎফে সিদ্দিকী, আশিক চৌধুরী, আরো দুজন যে বিক্রেতা মূল যারা ইউনূসের এই ইকোনমিক হিটম্যান হিসেবে কাজ করছিলেন, তারা কি থেকে যাবেন? মানে মূল দালালির কাজগুলো যারা করছিলেন বেচা বিক্রির জন্য, তারাও কি এই সরকারে থেকে যাবেন কিনা? আপনাদের প্রথমে যেটা বলছেন যে এনসিপি জামাত ছিটকে গেল কিনা, আমার কাছে পরিষ্কারভাবে মনে হয় দে আর দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দিস ড্রামা। তারা তো ছিটকে যায় না। আপনি দেখেন এনসিপির যে 6 জন তাদেরকে জিতিয়ে আনা হয়েছে, আপনার স্পেসিফিক অভিযোগ আছে, মানে তাদের ওপোনেন্টরা কিন্তু করছে। নাহিদের আসনের ব্যাপারে বলেন, আপনি হাসনাতের ক্ষেত্রে কি হলো, বিএনপি তার 4 বারের নির্বাচিত এমপি কে কুরবানি দিয়ে দিল। হ্যাঁ, তাকে হচ্ছে এর আগে নির্বাচন করতে সমস্যা হয় না, এখন থেকে দিন খেলাপি করা হলো, এবং শুধু তাই না, বিএনপি তাকে নির্বাচনের 2 দিন আগে সাসপেন্ডও করলো। আপনি নাহিদের আসনে যদি বলেন, আপনি রংপুরের মতো জায়গায় এর আসনে, আক্তারের আসনে যদি বলেন, সেখানে হচ্ছে যেখানে জাতীয় পার্টি স্ট্রং হোল্ড, তাদেরকে দাঁড়াইতেই দেওয়া হয় না সেখানে। সো আলটিমেটলি তো এনসিপি তার ভাগ বুঝে নিয়েছে, অর্থাৎ ডক্টর ইউনূস যেটা বলেছিলেন যে নতুন কিছু ছাত্র নেতা পরবর্তী সংসদে দেখা যাবে, ওনার ওই প্রেসক্রিপশন অনুসারে কিন্তু এই 6 জন আপনার এসেছে। আর যদি জামাতের কথা বলেন, বাংলাদেশের ইলেকট্রাল সিস্টেমে যদি আপনার ভোটিং পার্সেন্টেজ দেখেন, তারা কখনোই ডাবল ডিজিটে যাওয়ার দল না। সেই দলটা হচ্ছে আপনার হচ্ছে 30% ভোটে নিয়ে এসে হচ্ছে আপনার তাকে 68 আসন দিচ্ছেন। তাহলে তো তারা অলরেডি উইন। আমরা সামনে যে কম্পিটিশন বা ধরেন হচ্ছে আপনার বিরোধপূর্ণ বক্তব্য দেখছি, এটাকে জাস্ট হচ্ছে সাজানো নাটকটাকে একটু হচ্ছে ক্লাইম্যাক্স দেওয়ার জন্য। কালকে সকালেই দেখেন তারা বললো যে আপনার যদি সংবিধান সংস্কার কমিশনে বিএনপি শপথ না নেয়, তারা শপথই নিবে না। অল্প সময়ের ভিতরে হচ্ছে আপনার এই ডিসিশন চেঞ্জ হয়ে গেল, তারা কিন্তু শপথ নিয়েছে। অর্থাৎ তারা একটা ডামি আপনার হচ্ছে বিরোধী দল হিসাবে যে ধরনের দেখেন আপনার হচ্ছে ওই জুলাই আন্দোলন, হাদির বিচারের আপনার তদন্ত প্রতিবেদন 6 বারের মতো হচ্ছে পিছাইছে, এগুলো নিয়ে কিন্তু আলোচনাই নাই। অর্থাৎ এই যে ক্লাইম্যাক্সের গুলা তৈরি করা হয়েছিল, এটা শুধুমাত্র এই নাটকটাকে একটু পরিপূর্ণতা দেওয়ার জন্য, মানুষজনকে হুক করে রাখার জন্য। বাট বাকি যে কাজটা ডক্টর ইউনূস করছেন, তার প্ল্যান অনুসারেই এনসিপি কারা নির্বাচিত হবে, জামাত কতটুকু স্টেক পাবে, সেটা করেছেন। বাকি যে পরের যেটা বলেন যে 2 ইকোনমিক হিটম্যানের তাদের আসলে হচ্ছে কাজটা কি হবে, দেখেন এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আপনি খেয়াল করে দেখেন, খলিলকে কি হিসাবে খলিল রহমানকে আপনার নিয়োগ দেওয়া হয়েছিল। আমরা কি জানি যে কোনো একটা ব্যক্তিকে কোনো একটা পদে নিয়োগ দেওয়া হলে সে যদি ভালো পারফর্ম করে, দেন তাকে এডিশনাল দায়িত্ব দেওয়া হয় বা প্রাইজ হিসেবে আরেকটু উপরে দেওয়া হয়। উনাকে রিক্রুটমেন্ট করা হয়েছিল ডক্টর ইউনূসের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে। এরপরে আমরা কি দেখলাম যে জাতিসংঘের মহাসচিব সহ উনি গেলেন, ঈদের পরে হচ্ছে ওনাদেরকে পাঠিয়ে দিবেন এরকম একটা কমিটমেন্ট করে আসলেন। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখলাম যে হচ্ছে যে আপনার ওদের যে ফান্ড ছিল সেটা অর্ধেক হয়ে গেল, আমেরিকার ফান্ড কমে গেল। আমেরিকা ডক্টর ইউনূস হচ্ছে আমেরিকার পোস্টার বলতো, আমেরিকা থেকে ফান্ড কমে গেল, সুইজারল্যান্ড থেকে ফান্ড কমে গেল। উনি কিন্তু এই ক্ষেত্রে কোনো ধরনের কার্যকর ভূমিকা পালন করতে পারলেন। আমাদের যে সীমান্ত সংক্রান্ত যে সমস্যা, উনি ন্যাশনাল, এরপরে ওনাকে হুট করে একটা নতুন পদ ক্রিয়েট করে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করে দেওয়া হলো। তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা অবস্থায় আমরা দেখেছি যে এখান থেকে আমাদের বাংলাদেশ থেকে প্রতিনিয়ত আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আক্রমণাত্মক বক্তব্য দেওয়া হচ্ছে। এই সময়ে তাদের দূতাবাস আক্রান্ত হয়েছে। আমরা দেখেছি প্রতিনিয়ত হচ্ছে মায়ানমারের ওই আরাকান আর্মি, তারা হচ্ছে আমাদের জেলেদের তুলে নিয়ে যাচ্ছে, তাদের কোনো খোঁজ পাচ্ছে না। অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের পার্সপেক্টিভে যে দায়িত্ব পালন করার কথা, তার কিছুই উনি সফলভাবে করতে পারে নাই। তার যে দায়িত্ব, মানে প্রেসক্রাইব দায়িত্ব, সেই দায়িত্বটা হচ্ছে যে আমেরিকার স্বার্থ দেখা, এরকম একটা বাণিজ্য চুক্তি করে সেটা করেছে। সেম থিং গোস ফর কিন্তু হচ্ছে লুৎফে সিদ্দিকী, তাকে আন্তর্জাতিক বিষয়ক হচ্ছে দূত করা হয়েছে। কিন্তু আমরা তাকে দেখলাম যে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠানকে হচ্ছে আপনার পোর্ট দিয়ে দেওয়া, সিঙ্গাপুর থেকে হচ্ছে আমরা জ্বালানি কিনেছি, আপনার কাতারের জ্বালানি আমরা সিঙ্গাপুর থেকে কিনছি, আমরা ইন্ডিয়ার চাল সিঙ্গাপুর থেকে কিনছি। অর্থাৎ ভাইয়া হইয়া সেখানে সে হচ্ছে একটা তার বিজনেস এন্টিটি জেনারেট করে বাংলাদেশের বিজনেস ইন্টারেস্ট গুলাকে অন্যদের হাতে তুলে দেওয়া। এবং আশিক চৌধুরী, তাকে নিয়ে আসা হলো বিডার চেয়ারম্যান পদে। বিডার চেয়ারম্যান থেকে তাকে হচ্ছে বেজার চেয়ারম্যান করা হইলো এবং পরবর্তীতে প্রতিমন্ত্রী মর্যাদা দেওয়া হলো। আপনি ইন্টারেস্টিং বিষয় দেখেন যে এই যে
ডক্টর ইউনূস এই এন্টায়ার আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার যে ক্ষতিগুলো তো বিভিন্ন লেয়ারে করেছেন, কিন্তু এরা যে কখন প্রতিমন্ত্রী হয়ে গিয়েছে, তাদের হচ্ছে কোনো গোপনীয়তার শপথ নিয়েছে কিনা, সাংবিধানিকভাবে তাদের কোনো ভিত্তি ছিল কিনা সেটাই না, তাদের কাজের এসওপি অনুসারে কাজ করেছে কিনা এই ধরনের কোনো জাজমেন্ট নাই। কিন্তু আশিক চৌধুরী এসে প্রচুর বিনিয়োগ আসবে বলে একটা মানে ইংলিশে হচ্ছে আপনার কি বলে প্রেজেন্টেশন দিল, খুবই আমরা আনন্দে উদ্বেলিত হইল মানুষজন। বাট আলটিমেটলি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে 80 সালের পর থেকে এখন অব্দি সর্বনিম্ন বিনিয়োগ। ইভেন যখন মিলিটারি শাসক ছিল তখনও বিনিয়োগ বেশি ছিল, কোভিডের সময়ও বিনিয়োগ বেশি ছিল। তো এবং দেখেন আপনি যদি তার ইন্টেনশনটা কিন্তু তাদের কথার মাঝে প্রকাশ পেয়ে যায়। আশিক চৌধুরী লাস্ট যে কমেন্টটা করেছে যে ডিপি টার্মিনালে যে আমাদের নিউমরিং ডবল টার্মিনালটা দেওয়ার কথা ছিল, সেটা চুক্তিটা শেষ পর্যন্ত করে নাই, কারণ ডিপি টার্মিনাল এই লাস্ট মুহূর্তে এসে আর এই চুক্তিটা একটু পিছিয়ে গেছে যে তারা হয়তো পরবর্তী গভর্নমেন্টের সাথে আগাবে। সেটার জন্য সে একটা স্টেটমেন্ট দিয়েছে যে 369তম না কততম বন্দর হইলে বাংলাদেশে বিনিয়োগ আসবে না। অথচ বাংলাদেশের বিনিয়োগ মানে বন্দর কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড যদি স্ট্রাকচার বলি সেটা হচ্ছে 67, 68, গত বছর ছিল 67তম, এখন হচ্ছে 68তম। তো সে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, তার তো এই ডাটা থাকার কথা, কিন্তু মনে কতটুকু ক্ষোভ থাকলে যে আমি আমার বিদেশি স্টেক হোল্ডারের কাছে এই বন্দরটা দিতে পারলাম না, সে এই ধরনের একটা ডিরেগুটরি স্টেটমেন্ট করলো আমাদের বন্দরের ব্যাপারে। তো আলটিমেটলি এদেরকে রিইনস্টেট করা হবে। এখন এদেরকে রিইনস্টেটমেন্টের মানে তার মানে তো আশিক চৌধুরীর কাজ বাকি রয়ে গেছে, মানে তার এখনো নিউমরিং টার্মিনাল বাংলাদেশের যে প্রাণ বলা হয়, যেটা সবচেয়ে বড় সবচেয়ে চালু যে বন্দর, সেটাই এখনো তার ডিপিকে দেওয়া হয় না। ডিপি টার্মিনাল মানে সেই কারণে তার মানে এখন আশিক চৌধুরীর আসতে হবে এবং খলিল রয়েই গেলেন। তো এই বেচা বিক্রির পুরো যে মেকানিজমটা ইউনূস তৈরি করেছিলেন, ইকোসিস্টেমটা, সেটা তার মানে তারেক রহমানকে বহন করতেই হবে। আপনি দেখেন এই লুৎফি সিদ্দিকী, আমি যতটুকু শুনছিলাম ইন্টারনাল সোর্সে এই খবর কিন্তু পাওয়া যাচ্ছিল যে আশিক চৌধুরীও আপনার টেকনোক্রেট কোটায় মন্ত্রী হওয়ার একটা ভালো দৌড়ে ছিল। এখন লুৎফি সিদ্দিকী বা আশিক সিদ্দিকী তাদের হচ্ছে মানে ক্যারিয়ার বিল্ড আপটা আপনি যেভাবে দেখেন, যদি তাদের কিন্তু বাংলাদেশেই থাকতে হবে বা ক্যাপাসিটি থাকতে হবে এরকম কোনো কারণ নাই। কারণ আশিক চৌধুরী কিন্তু ডক্টর ইউনূসের সাথে অনেক আগে থেকে কাজ করছে। এরা দুইজনই কিন্তু গ্রামীণ টেলিকম ট্রাস্ট বা গ্রামীণ যে এন্টিটি গুলো ছিল তাদের সাথে খুব ক্লোজলি কানেক্টেড। সো তাদের এজেন্ডা তারা বাইরে বসে বাস্তবায়ন করতে পারে। তাদের একটা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন দরকার, সেটা খলিলুর হয়েছে। এখন এখানে কিন্তু আপনার ফার্দার ফিজিক্যাল আপনার হচ্ছে রিপ্রেজেন্টেশন না হলেও চলে। এবং কোন পদটা নিয়েছে আপনি দেখেন, কোনো গভর্নমেন্ট, কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট, মানে যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট তার ফরেন পলিসি তো বেসিক্যালি তার ইশতেহার, তার রাজনৈতিক আদর্শ অনুসারে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে চায়। এটা খুবই বেসিক, স্বরাষ্ট্র পররাষ্ট্রটা কখনোই স্যাক্রিফাইস করে না। তো এই ধরনের আলোচনা বলে সবকিছুই হবে হচ্ছে বৈদেশিক বাণিজ্য বলেন, বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক বলেন, আমরা কোন আপনার হচ্ছে ম্যানিফেস্টোতে যাব না, আমরা কোন ধরনের চুক্তি করবো না, সব তো আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রিত হয়। তো সেই জায়গায় যেখানে হচ্ছে আপনার গেটম্যান তো হচ্ছে তাদের লোকটা। সো এখানে অন্য কোনো ব্যক্তির ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন না হলেই হবে, তারা বার্তাটা খলিলের মাধ্যমে দিলে সেটা বাস্তবায়ন করবে। এখন আপনি যে জিনিসটা বললেন যে ডক্টর ইউনূসকে মানে তারেক রহমানের এই সরকারকে এইটা আপনার চালায় নিতে হবে কিনা বা বাড়িয়ে নিতে হবে কিনা, আপাতত ভাবে এখান থেকে বের হয়ে আসার কোনো কারণ নাই। কেন কারণ নাই? প্রথমত হচ্ছে যে তারা আসলেই চায় কিনা, এটা একটা বড় কোয়েশ্চেন, যে তারা হচ্ছে আসলে এই বার্ডেন থেকে বের হয়ে আসতে চায় কিনা, নাকি এই যে তারা একটা আপনার সাজানো নির্বাচন দিয়ে জামাত ছোট ভাইকে জামাতকে পাশে নিয়ে বিরোধী দলে বসলো, এটার জন্য তারা অলরেডি এটা স্যাক্রিফাইস, দে আর কমিটেড। আপনি দেখেন এই যে আমরা বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলছি আমাদের মতো জায়গা থেকে, বা দেশের কিছু মানুষ যারা কথা পেয়েছে, তারা কিন্তু এটা তো কোনো পলিটিক্যাল ডিসকাশন না, কারণ এভরিথিং ইজ দেয়ার। এনডিএর একটা কবি প্রকাশিত হয়েছে, দেন আপনার যে চুক্তি হয়েছে সেটাও সামনে আছে। সো এটা নিয়ে তো আলাপ আলোচনা করার জন্য আপনার রাষ্ট্রীয় চিন্তা করলে, দেশের জনগণের চিন্তা করলে, পলিটিক্যাল পার্টি হিসেবে আপনার করার কথা। তারা তো কখনোই এই কথাটা বলে নাই। মানে গত 2025-এর 13 জুন এই চুক্তি হওয়ার পরে তারা কিন্তু কখনো এই ধরনের কথা বলে নাই। তার মানে হচ্ছে তারা এটার জন্য তো একরকম হচ্ছে আপনার দস্তখত দিয়ে এসেছে যে আমরা এটা মানবো। মানার ক্ষেত্রে এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি একজন রিয়ার্স সাহেব বোধহয়, তিনি তো ফোনও মানে অনলাইনে কথাও বলেছেন নির্বাচনের আগে তারেক রহমান, জামায়াতের আমির সকলের সঙ্গে। হ্যাঁ, আপনি দেখেন জামাতের আমির এবং হচ্ছে তারেক মানে ডক্টর ইউনূস যখন হচ্ছে আপনার ইউকেতে এসে তারেক রহমানের সাথে দেখা করে গেলেন, আপনার কোন স্ট্রাকচারে এটাকে আপনি ফেলতে পারবেন যে এটা কেন করেছিল, মানে উনি কোন ক্যাপাসিটিতে তখন তারেক রহমানের সাথে দেখা করেছিল, সেটা তো আসলে কোনো ব্যাখ্যা নেই। সো এই জিনিসটা ডিজাইন তো তখন থেকে শুরু হয়েছে। দরকার ছিল হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার গুলো যাদের বাংলাদেশ বিষয়ে এই ইন্টারেস্ট আছে, তাদের বাণিজ্যিক ইন্টারেস্ট আছে, তাদের সাথে টাই আপ করা। সো এই টাই আপটা ভালো হয়েছে এবং আমার মনে হয় যে অনেকটা আপনার খুশি মনেই তারেক রহমানের এই সরকার এগুলো হচ্ছে মেনে নিবে। কারণ আপাতভাবে তারা যে কোনো মূল্যে ক্ষমতা আসার জন্য, আপনি দেখেন গত 18 মাসে ডক্টর ইউনূস দেশের ইকোনমির অবস্থা কি করে রেখে গেছে, এটা তো নতুন সরকারকে এই বার্ডেন তাদেরকে নিতেই হবে। আপনি দেখেন তারা লাস্টে বললো যে তারা আপনার $29 বিলিয়ন এবং হচ্ছে 6 মাসের হচ্ছে খাদ্য রেখে যাচ্ছে। এই প্রেস সেক্রেটারি এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছে। এই 2 বছরে এই 18 মাসে আপনার 2,60,000 কোটি টাকা বা প্রায় $22 বিলিয়ন হচ্ছে গভর্নমেন্টের লোন বেড়েছে। আপনার এপিডি বাস্তবায়ন বিগত 10 বছরের মাঝে সর্বনিম্ন, অর্থাৎ কোনো ধরনের উন্নয়ন কর্মকাণ্ড হয় না, কিন্তু হচ্ছে আপনার লোন বাড়িয়েছেন। 50,000 কোটি টাকা নোট ছাপানো হয়েছে, 5টা ইসলামী ব্যাংকে মার্চ করে তাদের হাতে, জামাতের হাতে টাকাগুলো তুলে দেওয়া হয়েছে। তো এগুলো তো সবগুলো আপনার বিএনপির চোখের সামনে হয়েছে, তারা কি কখনো প্রতিবাদ করেছে? সো এই শখটা তো তাদের না, আলটিমেটলি দেশের মানুষজনকে আপনার হচ্ছে নিতেই হবে এবং আপাতভাবে তারা ক্ষমতার ধরে রাখার ক্ষমতা আসার জন্য এবং এটাকে নিরুপদ্রব করার জন্য তারা এটা মেনে নিবে বলে এখন পর্যন্ত হচ্ছে মনে হচ্ছে। মানে আপনি তার মানে বলছেন স্পষ্টত ইউনূস সরকারের মানে শাসনের কোনো অবসান হয় নাই, ইউনূসের সাজিয়ে দেওয়া মেটিকুলাস প্ল্যান অনুযায়ী বিএনপি ক্ষমতায় গেছে এবং জামায়াতে ইসলামী, এনসিপি, ইউনূস সকলেই আসলে এই ক্ষমতা বলয়ের মধ্যে আছে, পুরোটাই এখনো ইউনূস শাসনই চলছে।
আপু আপনি যদি ইলেকশন 12 তারিখ ইলেকশন হয়েছে, আজকে 18 তারিখ 6 দিনের আপনি ডেভেলপমেন্ট গুলো যদি দেখেন, একদম নির্মোহ দৃষ্টিতেও যদি দেখেন, আপনি কিন্তু এর বাইরে কোনো কিছু মনে হবে কিন্তু জুলাই সনদ অগ্রাহ্য করার মানে এই যে একটা মস্করা শুরু হয়েছিল সংবিধান ছুঁড়ে ফেলার, সেই মস্করা তো বন্ধ করেছেন তারেক রহমান। সেই অবস্থানটা আপনারা কি করে নিলেন? এই ক্ষেত্রে আমি একটু আপনার সাথে দ্বিমত করতে চাই। আপনারা দেখতে পাচ্ছি যে মানে দেখেন ডেভেলপমেন্ট গুলো কিভাবে হয়। এই ডক্টর ইউনূস তার বিদেশি ইন্টারেস্ট গুলোকে যে তারেক রহমান বা এই বিএনপির উপর চাপিয়ে দিলেন, এটা তো একদিনে করে নাই, ওভার দ্য টাইম ডেভেলপমেন্ট হয়েছে এবং ফাইনালি খলিলকে বসিয়েছেন। এখন আপনারা ওই জুলাই সংবিধান সংস্কার কমিশনে শপথ না নেওয়ার কারণে মনে হচ্ছে যে জুলাই সনদটা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনি আমাকে এটা বলেন তো, জুলাই সনদে তারা যখন স্বাক্ষর করলেন, জুলাই সনদে যে পয়েন্টগুলো ইনকর্পোরেট করা হয়েছে আমাদের সংবিধানকে ছুঁড়ে ফেলার মতো, এই পয়েন্টগুলো নিয়ে বিএনপি কেন কথা বলে নাই? মানে এখন আপনি হচ্ছে প্রক্রিয়াগত ভুল ধরছেন, কিন্তু আপনি তো স্বাক্ষর করেছেন। যে জিনিসটা হচ্ছে এনসিপি কিন্তু এই কথা বলে না যে হচ্ছে আপনারা তো হচ্ছে বিয়ে করে ফেলছেন, এখন বাসর করবেন কেন, এরকম ডিরেগেটরি মন্তব্য তো বিএনপিকে নিয়ে করেছে, বিএনপি তো এগুলো সহ্য করেছে। তাইলে কি তারা যে কোনো মূল্যে ক্ষমতা যেতে চায়? আমি জাস্ট ছোট্ট একটা বিষয় বলি, এটা নিয়ে তো বৃহৎ আলোচনা হয় না। বা যে কোনো মূল্যে নির্বাচন চায়, মানে সেটা তো আমরা সকলেই বলছি যে একটা নির্বাচিত সরকার আসুক, এই ইউনূস আমলের অবসান ঘটুক। না, এটা ধরেন বিএনপি যে কোনো, শুধুমাত্র বিএনপি না, যে কোনো রাজনৈতিক দল যে কোনো মূল্যে নির্বাচন চাওয়াটা তো ব্যাপার না। মানে নির্বাচন কেন চাই? যে নির্বাচনে গিয়ে আমরা আমাদের পলিসি মতো দেশের মানুষের কল্যাণ করবো। যে কোনো রাজনৈতিক দলের ফান্ডামেন্টাল ডিফিনেশন হচ্ছে এটা। তো আপনি মানুষের কল্যাণ হচ্ছে আলটিমেটলি নির্বাচন যাওয়া হচ্ছে আপনার ক্ষমতায়ন। কিন্তু আপনি যদি এই যে ডেমোক্রেসির রাস্তায় ফিরে আনতে কথা যদি বলেন, সেক্ষেত্রে এই জুলাই সনদে যে হচ্ছে ডেমোক্রেসির গণতন্ত্র তুলে দেওয়া হলো, সেটাতে আপনি দেখেন নাই। তখন আপনার এই চিন্তাটা কোথায় ছিল? তারা বলছে যে জুলাই সনদে আমরা সংবিধানের সংস্কার বা এই টাইপের কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু সংবিধানের সংস্কার না তো বিষয়টা। দেখেন আমাদের মূলনীতি এবং আমাদের পরিচয় সেগুলোকে চেঞ্জ করা হচ্ছে। এখন দেখেন বাঙালি হিসেবে আমাদের এই পরিচয়টা। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা আমাদের দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো নিউজে দেখা হবে। আসসালামু আলাইকুম।